আসসালামু আলাইকুম সবাইকে পদার্থবিজ্ঞানের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, আর সেটা হবে অধ্যায় 4 অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যা। আজকে নিউটনিয়ান বলবিদ্যার উপর প্রথম লেকচার। আজকে আমরা পড়ব বল নিয়ে আর নিউটনের সূত্র নিয়ে। সো নিউটনের সূত্র, প্রথম সূত্র আমরা যদি দেখি, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু আজীবন সমদ্রুতিতে একই দিকে গতিশীল অবস্থায় চলমান থাকবে। অর্থাৎ আমার যদি কোনো একটা বস্তু স্থির থাকে, ধরো ইউ সমান 0, তাহলে আমি যদি কোনো বাহ্যিক বল অর্থাৎ এফ এক্সটার্নাল অ্যাপ্লাই না করি, সেটা আজীবন ইউ সমান 0 থাকবে। আবার সেমভাবে যদি একটা বস্তুর একটা কনস্ট্যান্ট ভেলোসিটি থাকে, ধরো এই বরাবর একটা ভেলোসিটি থাকে, অর্থাৎ আমার ডিরেকশনটা হচ্ছে কনস্ট্যান্ট আর ভেলোসিটির যে ম্যাগনিটিউড বা মান সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তো আমি যদি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি, আমার এই বস্তুটার দিকও চেঞ্জ হবে না আর ভেলোসিটির মানও চেঞ্জ হবে না। এটাই আমরা প্রথম সূত্রে জানতে পারি। প্রথম সূত্র থেকে আমরা একটা কনসেপ্ট সম্পর্কে জানি, সেটা হচ্ছে জড়তা। তো জড়তা কি? স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু একই দ্রুতিতে একই দিকে গতিশীল থাকার যে প্রবণতা, তাকে হচ্ছে জড়তা বলে। অর্থাৎ আমার এই যে স্থির বস্তু স্থির থাকলো কিংবা গতিশীল বস্তু আজীবন সেম ডিরেকশনে সেম ভেলোসিটিতে গতিশীল আছে, সেটা যেই প্রপার্টির জন্য হয় সেটাকে আমরা জড়তা বলতেছি। এখন ধরো তুমি একটা ট্রেনের ভিতর আছো, এখন তুমি উপরে একটা কয়েন ছুঁড়ে মারলে, ট্রেনটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে গতিশীল। তো প্রশ্ন যদি করি যে কয়েনটা কি তোমার হাতে এসে পড়বে, তাহলে উত্তরটা কীরকম হবে? দেখো, ট্রেনটা কিন্তু গতিশীল আর কয়েন তুমি ছুঁড়ে মারছো হচ্ছে উপরের দিকে, তাহলে আমার আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে কয়েন তো এখানেই আছে, কিন্তু যখন নিচে নামবে ট্রেন তো সামনে চলে যাবে। সো নর্মালি আমি চিন্তা করলে লজিক্যালি আমার মনে হবে যে কয়েনটা আমার পিছে এসে পড়বে, অর্থাৎ আফটার সাম টাইম আমার জিনিসটা হবে এরকম, এটা নিচে পড়লো আর আমি সামনে এগিয়ে গেলাম, কারণ আমার ট্রেনটা তো মুভ করতেছে। কিন্তু ইন রিয়ালিটি কয়েনটা তুমি সোজা উপরে ছুঁড়ে মারলো, তোমার হাতে এসেই পড়বে, কারণ যখন তুমি ছুঁড়ে মারছিলে কয়েনের ভেলোসিটি আর ট্রেনের ভেলোসিটি সমান ছিল। সো তুমি যখন উপরে ছুঁড়ে মারলে, তো কয়েনটার যেমন উপরের দিকে ভেলোসিটি আছে, ঠিক তেমনি এই বরাবরও তার ভি ভেলোসিটি আছে। সো তুমি যখন সামনে আগাচ্ছ, কয়েনটাও তোমার সাথে সামনে আগাচ্ছে, আর কয়েনটা হচ্ছে এমন একটা পাথে এসে তোমার হাতে এসে পড়বে। তো এরকম প্রশ্ন তোমার অনুধাবনে আসলে তুমি সেটা এভাবে ব্যাখ্যা করতে পারো। এবার আসি নিউটনের দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের ধারণা পাই। বস্তুর ভরবেগ পরিবর্তনের হার অর্থাৎ ডেল পি, যেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, আর পরিবর্তনের হার বলতে ডেল পি বাই টি, প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে কাজ করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হবে। অর্থাৎ এফ ইজ প্রপোর্শনাল টু ডেল পি ডিভাইডেড বাই টি, বা আমরা এটাকে লিখতে পারবো এফ ইজ প্রপোর্শনাল টু ডেল পি মানে কি, পি টু মাইনাস হচ্ছে পি ওয়ান ডিভাইডেড বাই টি। আর আমরা জানি কোনো বস্তুর ভরবেগ পি ইকুয়ালস টু হচ্ছে এম ভি। এখন বস্তুর ভরবেগ কীভাবে পরিবর্তন হতে পারে? দুইটা উপায় হতে পারে, ভর যদি পরিবর্তিত হয় অথবা বেগ যদি পরিবর্তিত হয়, আর থার্ড একটা ওয়ে হচ্ছে দুইটাই যদি পরিবর্তিত হয়। কিন্তু আমরা যখন নর্মাল হিসাব করব, আমরা এম এর পরিবর্তনটা নর্মালি ধরি না, কারণ বস্তুর ভর সাধারণত চেঞ্জ হতে আমরা দেখি না। সেই ক্ষেত্রে আমরা শুধু বেগের পরিবর্তনটাকে নির্দেশ করব। তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু
এম v2 মাইনাস v1 ডিভাইডেড বাই হচ্ছে টি। এটাকে আমরা লিখতে পারবো এফ ইজ প্রপোর্শনাল টু এম এ, কারণ আমরা জানি যে বেগের পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ। এখন আমরা যদি প্রপোর্শনাল সাইনটা উঠিয়ে দিই তাহলে এফ ইকুয়ালস টু হবে হচ্ছে কে এম এ, যেখানে কে ইজ এ কনস্ট্যান্ট। আর এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে আমরা জানি যে কে এর ভ্যালু হচ্ছে 1, তো আলটিমেটলি আমার ফর্মুলাটা আসবে হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। আর ফোর্স একটা ভেক্টর, সো ফোর্স যদি ভেক্টর হিসেবে প্রকাশ করতে চাই তাহলে এম ইন্টু এ ভেক্টর এভাবে লিখতে পারি। এটার ইউনিট আমরা জানি হচ্ছে নিউটন। আর যদি আমরা ফোর্সের ডিমেনশন দেখতে চাই, ফোর্সের ডিমেনশন হচ্ছে এম এল টি ইনভার্স 2। পরের স্লাইডে যদি যাই, 10 কেজি ভর অর্থাৎ এম দেওয়া আছে একটা বস্তুর উপর 20 নিউটন, 15 নিউটন ও 10 নিউটন মানে 3টি বল যথাক্রমে উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিম দিকে এবং পশ্চিম দিকে ক্রিয়াশীল। বস্তুটি স্থির অবস্থা থেকে 5 সেকেন্ড সময়ে কোন দিকে কত দূরত্ব অতিক্রম করবে সেটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, আমরা যদি একটা ছবি আঁকার মতো ট্রাই করি তাহলে জিনিসটা সহজ হয়। ধরে নিই ডান পাশে হচ্ছে আমার উত্তর দিক, এটা হচ্ছে আমার নর্থ। তো ডান পাশে যদি নর্থ হয় আমার পশ্চিম দিক উপরের দিকে হবে, এটা হচ্ছে আমার ওয়েস্ট। এখন প্রথম বলের ক্ষেত্রে 20 নিউটন হচ্ছে আমার উত্তর দিকে, সো এই বরাবর হচ্ছে আমার 20 নিউটন ফোর্সটা কাজ করে। কালার যদি চেঞ্জ করি, ধরো নীল দিলাম, আমার 20 নিউটন ফোর্সটা কাজ করবে হচ্ছে উত্তর দিকে, উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিম দিকে। তাহলে উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিম দিকে এটা হচ্ছে আমার 15 নিউটন, অ্যান্ড ফাইনালি পশ্চিম দিকে 10 নিউটন। সো পশ্চিম দিক বরাবর হচ্ছে আমার 10 নিউটন ফোর্স। ধরি এটা হচ্ছে F1, এটা ধরি F2, আর এটা ধরি F3। যেহেতু এগুলা ভেক্টর অ্যান্ড 3টা ভেক্টরের লব্ধি বের করতে হবে, সো আমরা 3টাকে ভেক্টর হিসেবে প্রকাশ করতে পারি। ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তাহলে F1 ভেক্টরটা হবে হচ্ছে 20 আই ক্যাপ, কারণ পুরাটাই আমার ডান দিকে আছে। F2 ভেক্টরের ক্ষেত্রে আমার কিছু উপাংশ এক্স বরাবর, কিছু উপাংশ ওয়াই বরাবর। এক্স বরাবর উপাংশ হবে হচ্ছে 15 cos 60 ডিগ্রি আই ক্যাপ, 15 cos 60 ডিগ্রি আই ক্যাপ, প্লাস হবে হচ্ছে 15 sin 60 ডিগ্রি জে ক্যাপ। আর ফাইনালি F3 এর জন্য 10 নিউটন পুরোটাই আমার যদি ওয়াই অ্যাক্সিস বরাবর হয় তাহলে এটাকে আমি 10 জে ক্যাপ লিখতে পারবো। তাহলে আমার এফ নেট কত হবে? এফ নেট যদি বের করতে চাই সেটা হবে হচ্ছে 20 প্লাস 15 cos 60 ডিগ্রি আই ক্যাপ প্লাস হচ্ছে 15 sin 60 ডিগ্রি প্লাস 10 জে ক্যাপ। যদি হিসাব করি এটা ভ্যালু আসবে হচ্ছে 27.5 আই ক্যাপ প্লাস হচ্ছে 23 জে ক্যাপ। এখন আমার কাছে এফ নেট আছে, তো আমি এখান থেকে কি এ নেট বের করতে পারবো না? আমরা জানি এফ নেট will equal to এম এ, so a vector will be f net divided by m। তো ভ্যালু যদি বসাই, m হচ্ছে আমার 10 কেজি, তাহলে 2.75 আই ক্যাপ প্লাস হচ্ছে 2.3 জে ক্যাপ। এখন আমার কাছে ত্বরণ আছে, আমি জানি যে বস্তুটি স্থির অবস্থা থেকে অর্থাৎ ইউ সমান হচ্ছে 0 আর 5 সেকেন্ড সময়, সো টি ইকুয়ালস টু হচ্ছে 5 সেকেন্ড। এখন কত দূরত্ব অতিক্রম করে আমরা জানি যে এস
ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো আমরা চাইলে ভেক্টর ফর্মেটও পুরোটা করতে পারি, আবার শুধু ভেক্টরের মান নিয়েও কাজ করতে পারি। তো এ ভেক্টরের মানটা যদি বের করি, এ ভেক্টরের মান হবে হচ্ছে √2.75 স্কোয়ার প্লাস হচ্ছে 2.3 স্কোয়ার, এটা আসে হচ্ছে 3.59 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমি যদি এই ভ্যালুটা বসাই তাহলে ইউ তো 0, সো এই টার্মটা 0 হয়ে যাবে। হাফ ইন্টু 3.59 ইন্টু হচ্ছে টি স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার, দিস উইল ইকুয়াল টু 44.88 মিটার। কিন্তু আমার প্রশ্নে তো কোন দিকে ডিরেকশনটাও চেয়েছে, সো ডিরেকশন কীভাবে বের করব? আচ্ছা, এস এর যে ডিরেকশন হবে আর এর যে ডিরেকশন সেম ডিরেকশন হবে। সো আমরা যদি মনে করো লব্ধিটা হচ্ছে এই বরাবর, এই ডিরেকশনটাকে আমরা যদি থিটা ধরি তাহলে ব্যাপারটা কেমন হয়? এই বরাবরই আমার এফ এর ডিরেকশন, এফ এর যে ডিরেকশন এ এর ডিরেকশনও সেম, এর যে ডিরেকশন এস এর ডিরেকশনও সেমই হবে। তো এই বরাবর যদি আমার থিটা হয়, আমার হচ্ছে ট্যান থিটা কী হবে? ট্যান থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি। লম্ব হচ্ছে আমার জে ক্যাপের যে সহগ, জে ক্যাপের সহগ হচ্ছে 2.3 ডিভাইডেড বাই হচ্ছে এক্স বা আই ক্যাপের সহগ, সো 2.75। অতএব থিটা ইকুয়ালস টু 39.9 ডিগ্রি। তোমাকে এটাও উল্লেখ করতে হবে এটা কার সাথে? 39.9 ডিগ্রি উত্তর দিকের সাথে পশ্চিম দিকে। আই হোপ কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছে। এরপরে স্লাইডে আসি। একটা ভ্যান গাড়ি ভর 200 কেজি অর্থাৎ এম দিয়ে দিয়েছে, একে সামনের দিকে 100 নিউটন বলে টানা হচ্ছে। সো এটা যদি একটা ভ্যান গাড়ি হয়, এটাকে আমি সামনের দিকে F1 ইকুয়ালস টু 100 নিউটন ফোর্সে টানছি। একই সাথে রশি দিয়ে বেঁধে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, এটা ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেল 50 নিউটন বলে টানা হচ্ছে। সো এটা ধরো F2 ইকুয়ালস টু 50 নিউটন, এবং পেছন থেকে 75 নিউটন বলে সামনে ধাক্কা দেওয়া হচ্ছে। সো আমি সামনে পেছন থেকে ধাক্কা দিচ্ছি 75 নিউটন ফোর্সে। রাস্তার ঘর্ষণ বল 100 নিউটন। আচ্ছা, ঘর্ষণ বল অলওয়েজ আমার গতির বিপরীত দিকে কাজ করে। এখানে আমার ভ্যান গাড়িটা যদি এই বরাবর সামনে আগায় তাহলে ঘর্ষণ বল কাজ করবে বিপরীত দিকে, সো এই বরাবর। তাহলে এফ ফ্রিকশন ফোর্স এফ সমান হচ্ছে 100 নিউটন। শেষে প্রশ্ন করলো ভ্যান গাড়িটির ত্বরণ কত। আচ্ছা, আমি যদি সবগুলো চিন্তা করি, আমার টোটাল যাচ্ছে হচ্ছে এই দিকে, এই দিক বরাবর আমার কি কি ফোর্স কাজ করছে? এফ নেট ইকুয়ালস টু 100 প্লাস হচ্ছে এই যে 50 নিউটনের জাস্ট কস 30 ডিগ্রি পরিমাণ যে উপাংশটা, সেটাই আমার এই বরাবর কাজ করছে না। সো আমি লিখবো হচ্ছে 50 কস 30 ডিগ্রি। সাথে এই ফোর্সটা আমার ডান দিকেই কাজ করছে, সো 75ও যোগ হবে। এবার দেখো তো, এই যে ঘর্ষণ বল এটা বাম দিকে কাজ করছে, সো 180 ডিগ্রিতে কাজ করলে আমরা জাস্ট ডিরেক্ট -100 লিখতে পারবো। তো এটা যদি হিসাব করি এটা আসবে হচ্ছে 118.31 নিউটন। তো এফ জানি, এটা ডিরেকশন না দিলেও সমস্যা নেই, জাস্ট এটা ভ্যালুটাই ইউজ করছি আমরা, অর্থাৎ এফ নেটের ভ্যালুটাই ইউজ করছি। তাহলে এ কত হবে? এ হবে হচ্ছে এফ ডিভাইডেড বাই এম, সো 118.31 ডিভাইডেড বাই হচ্ছে 200, দিস উইল ইকুয়াল টু 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার। পরের স্লাইডে চলো। ঘর্ষণ বল। ঘর্ষণ বল কি? একটা বস্তু অন্য কোনো বস্তুর উপর চলার সময় তাদের পৃষ্ঠতলে যে বাধাদানকারী বল ক্রিয়া করে তাকে হচ্ছে ঘর্ষণ বল বলে।
মনে করো এটা একটা সারফেস, এই সারফেসের উপর দিয়ে তুমি একটা কিছু ঠেলে নিচ্ছ। এখন সারফেসটা যদি তুমি জুম ইন করো তাহলে নিচের সারফেসটা এরকম একটু রাফ না, মানে সারফেসটা কখনো খুব অ্যাকুরেটলি স্মুথ হয় না, কিছু না কিছু রাফনেস থাকে। সেম গোজ ফর দিস অবজেক্ট, এটারও কিছু রাফ সারফেস থাকবে। তো এই যে রাফ সারফেস, এটা হচ্ছে আমার চলার সময় একটা বাধা দেয়। এই যে বাধাটা দিচ্ছে, এই বাধাদানকারী বলকেই হচ্ছে আমি ঘর্ষণ বল হিসেবে বলছি। ঘর্ষণ বলকে স্মল এফ দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এবার আসো সীমান্তিক ঘর্ষণ বল। কোনো বস্তুর উপর সর্বোচ্চ যে পরিমাণ ঘর্ষণ বল ক্রিয়া করে, সর্বোচ্চ যে পরিমাণ ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে সীমান্তিক ঘর্ষণ বল বলে। সর্বোচ্চ যে পরিমাণ বলতে আসলে কি বোঝাচ্ছে? ধরো একটা সারফেস, তার সীমান্তিক ঘর্ষণ বলের মান হচ্ছে 30 নিউটন। এখন তুমি একটা বস্তু এর উপর রাখলে, তুমি প্রথমে বস্তুর উপর F1 সমান ধরো 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছো, তাহলে সারফেস কি তোমাকে 30 নিউটন ঘর্ষণ বল দিবে? যদি সে 30 নিউটনই অ্যাপ্লাই করতো তাহলে নেট ফোর্স হচ্ছে 10 মাইনাস 30 সমান হচ্ছে -20, অর্থাৎ বস্তুটা পিছের দিকে চলে যেত। কিন্তু আমার আসলে কত আসছে? আমার অ্যাকচুয়ালি নেট ফোর্স কি 0 না? অর্থাৎ আমি যে 10 নিউটন অ্যাপ্লাই করছি, সারফেসও আমাকে 10 নিউটনই ব্যাক করতেছে। তো এই কারণে তোমার এই ক্ষেত্রে আমার যে ফ্রিকশন ফোর্স কাজ করছে সেটা হচ্ছে 10 নিউটন। আমি যদি ফোর্সটা আরেকটু বাড়াই, ধরো F2 ইকুয়ালস টু হচ্ছে 20 নিউটন, সেই ক্ষেত্রে আমার যে F হবে সেটাও হবে হচ্ছে 20 নিউটন। আবার ধরো F3 সমান যখন 30 নিউটন হবে, তখন আমার ঘর্ষণ বল হবে হচ্ছে 30 নিউটন। কিন্তু যখনই সেটা 30 ক্রস করবে, অর্থাৎ F4 ধরো 31ও হলো, তখন আমার এফ নেট আর 0 থাকবে না, কারণ আমার সারফেস আমাকে সর্বোচ্চ 30 নিউটনই ঘর্ষণ বল দিতে পারছে। তখন আমার এফ নেট হবে হচ্ছে 31 মাইনাস 30 হুইচ উইল ইকুয়াল টু 1 নিউটন, যেটা আমার সামনের দিকে অগ্রসর করতে সাহায্য করবে। তো এটা হচ্ছে আমার সীমান্তিক ঘর্ষণ বলের কনসেপ্ট। পরের স্লাইডে যদি যাই, ঘর্ষণ গুণাঙ্ক বা ফ্রিকশন কোএফিসিয়েন্ট। কোনো বস্তুর উপর ক্রিয়াশীল সীমান্তিক ঘর্ষণ বল এবং তলের উপর উলম্ব প্রতিক্রিয়ার অনুপাতকে ঘর্ষণ গুণাঙ্ক বলে। উলম্ব প্রতিক্রিয়া জিনিসটা কি? ধরো তুমি কোনো সারফেসের উপর একটা বস্তু রাখলে, সারফেসের যে প্লেন এটার সাথে ঠিক লম্ব বরাবর বস্তুর উপর একটা প্রতিক্রিয়া বল কাজ করে। এই প্রতিক্রিয়া বলকে বলা হচ্ছে আর অথবা এন দিয়ে প্রকাশ করা হয়। এটাকেই বলে হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া বল অথবা নর্মাল ফোর্স। আর এর কাজ কি? মনে করো আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমি তো মাটির উপর একটা বল প্রয়োগ করছি, সেটা কত? mg, দিস ইজ মাই ওয়েট। এখন মাটি যদি আমাকে সেম ওয়েটটা ব্যাক না করতো, তাহলে কি আমি মাটির নিচে চলে যেতাম, অথবা তার চেয়ে বেশি ওয়েট অ্যাপ্লাই করতো, তাহলে আমি আকাশে উঠতাম। কিন্তু মাটি যেহেতু আমাকে সমান বল প্রয়োগ করছে, যেটা হচ্ছে আমার আর, ঠিক এই কারণে আমি হচ্ছে মাটিতে স্থির দাঁড়িয়ে থাকতে পারছি। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক অ্যাকচুয়ালি কি? ঘর্ষণ গুণাঙ্ককে আমরা মিউ দিয়ে প্রকাশ করি। মিউ হচ্ছে সীমান্তিক ঘর্ষণ বল, অর্থাৎ এফ ও আর এর অনুপাত, বা আমরা বলতে পারবো এফ ইকুয়ালস টু হচ্ছে মিউ আর। এটা হচ্ছে আমাদের সূত্র হিসেবে কাজে লাগবে সামনে। পরের স্লাইডে যদি যাই, একটা অঙ্ক। একটি বস্তুর ভর 10 কেজি, তলের ঘর্ষণ গুণাঙ্ক অর্থাৎ এই যে মিউ এর ভ্যালু দিয়ে দিল। বস্তুটিকে 30 নিউটন বলে টানা হচ্ছে, বস্তুটি কত ত্বরণে গতিশীল হবে? অর্থাৎ এখানে একটা বস্তু, এটার ভর হচ্ছে 10 কেজি,
তো ভর যদি 10 কেজি হয়, আমার ওয়েট কত? ওয়েট হচ্ছে mg, সো 10 ইন্টু 9.8 which will equal to 98 নিউটন। আমার উপরের দিকে একটা উলম্ব প্রতিক্রিয়া বল কাজ করে আর আমি দেখতে পাচ্ছি ডাব্লিউ আর আর সমান, সো এক্ষেত্রে আমি বলতে পারবো আর ইকুয়ালস টু 98 নিউটন। এখন আমি বস্তুটাকে 30 নিউটন বলে টানছি, এদিকে ধরো 30 নিউটন বলে টানছি, আর বস্তুটার পিছের দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে এফ। তাহলে এফ নেট উইল ইকুয়াল টু 30 মাইনাস অফ এফ। এফ সমান কত? আমরা জানি এফ সমান হচ্ছে মিউ আর, মিউ এর ভ্যালু দিছে 0.25, আর এর ভ্যালু হচ্ছে 98। এটা হিসাব করলে আসবে হচ্ছে 24.5 নিউটন। তাহলে এখানে হবে হচ্ছে 30 মাইনাস 24.5 which will equal to 5.5 নিউটন। তাহলে বস্তুটি কত ত্বরণে? ত্বরণ কীভাবে বের করব? A equals to F by M, সো 5.5 ডিভাইডেড বাই হচ্ছে 10, অর্থাৎ 0.55 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই আমার অ্যান্সার। পরে আসি, সেম প্রশ্ন আর একটু কিছু অ্যাড করলাম। বস্তুর ভর সেম 10 কেজি, ঘর্ষণ গুণাঙ্ক সেম 0.25, 50 নিউটন বলে আবার টানা হচ্ছে। এইবার একটা এক্সট্রা হচ্ছে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হচ্ছে। 50 নিউটনটা আগে ডিরেক্ট এইভাবে ছিল, এবার 50 নিউটন ফোর্সটা হচ্ছে আনুভূমিকের সাথে 60 ডিগ্রিতে টানা হবে, 60 ডিগ্রি, অর্থাৎ এই বরাবর হচ্ছে আমার 50 নিউটনটা কাজ করবে। বস্তুটি কত ত্বরণে গতিশীল হবে? আবার আগের মতো নিচের দিকে কি কাজ করবে? W equals to mg which is 98 নিউটনস। উপরের দিকে কি কি কাজ করবে? আর কাজ করবে আগের মতো, কিন্তু এবার এই যে 50 নিউটন, এটারও একটা উলম্ব প্রতিক্রিয়া, উলম্ব উপাংশ কাজ করবে, সেটা হবে হচ্ছে 50 সাইন 60 ডিগ্রি, আর এই বরাবর হচ্ছে 50 কস 60 ডিগ্রি। অ্যান্ড ঘর্ষণ বল আগের মতো এফ ইকুয়ালস টু হচ্ছে মিউ আর। তাহলে ফার্স্টে আর এর ভ্যালুটা বের করি। আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে আর প্লাস 50 সাইন 60 ডিগ্রি। তাহলে আর সমান কত? আর সমান হচ্ছে ডাব্লিউ মাইনাস 50 সাইন 60 সমান হচ্ছে 98 মাইনাস 25 root 3. This will equal to 54.7 নিউটন। অতএব ফ্রিকশন ফোর্স হচ্ছে মিউ ইন্টু আর, তাহলে 0.25 ইন্টু হচ্ছে 54.7 আসবে হচ্ছে 13.67 নিউটন। আর এফ নেট তাহলে কত হবে? এফ নেট সমান হচ্ছে এফ মাইনাস এফ। এফ কত? এফ সমান হচ্ছে 50 cos 60, সো 50 cos 60 মাইনাস হচ্ছে 13.67, এটা আসবে হচ্ছে 11.33 নিউটন। তাহলে অ্যাক্সেলারেশন সমান কত? এফ ডিভাইডেড বাই এম, এটা আসবে তাহলে 1.13 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই আমার এই প্রশ্নের জন্য অ্যান্সার। এখন আসো আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে নিশ্চল কোণ। নিশ্চল কোণটা কি? আনত তলের উপর বস্তু রাখা হলে, ধরো এটা একটা আনত তল, এটার উপর তুমি একটা বস্তু রাখলে, ওকে, নতিকোণে, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে নতিকোণ বোঝাচ্ছে, যে মানের জন্য কোনো বস্তু তল বরাবর পড়ে যাওয়ার উপক্রম হয়। অর্থাৎ তুমি যদি একটা খাতার উপর বা একটা বইয়ের উপর কোনো একটা রাবার বা কিছু রাখার পর বইটা ধরো কাত করতে থাকবা, প্রথম দিকে রাবারটা নড়বে না বা কিছু হবে না, কিন্তু আস্তে আস্তে যখন তুমি অ্যাঙ্গেলটা বাড়াবা, এক সময় এমন হবে না যে রাবারটা পড়ার উপক্রম হবে নিচের দিকে। তো এই যে যেই অ্যাঙ্গেলের জন্য এইটা হচ্ছে, সেটাকে বলা হয় হচ্ছে নিশ্চল কোণ। নিশ্চল কোণ যদি থিটা দেওয়া থাকে,
ট্যান থিটা হচ্ছে মিউ এর সমান। দেখো 30 ডিগ্রি কোণে আনত কোনো তলে 10 কেজি ভরের বস্তু উপর 20 নিউটন বল প্রয়োগ করে নিচের দিকে ঠেলা হলো। ঘর্ষণ গুণাঙ্ক কত হলে বস্তুটি এত ত্বরণে গতিশীল হবে? তো ধরো আমি যদি একটা আনত তল ড্র করি, এটা হচ্ছে আমার 30 নিউটন। 10 কেজি ভরের একটা বস্তু, ধরো এই যেখানে এখানে একটা বস্তু 20 নিউটন বল প্রয়োগ করে নিচের দিকে ঠেলা হলো, তাহলে এই বরাবর আমি 20 নিউটন বল অ্যাপ্লাই করলাম। বস্তুটির ঘর্ষণ গুণাঙ্ক কত হলে ত্বরণ হবে এত, তাহলে আমার ফ্রিকশন ফোর্স ধরো এফ। আচ্ছা, এখানে আর কি কি বল কাজ করছে? বস্তুটার নিজস্ব একটা ভর আছে, ভরের জন্য একটা ডাব্লিউ বা ওয়েট কাজ করছে, ওজন কাজ করছে নিচের দিকে। ওজন সবসময় ঠিক নিচ বরাবর হয়, আর উলম্ব প্রতিক্রিয়া বল তলের সাথে সবসময় লম্ব বরাবর হয়। এটা যদি ডাব্লিউ হয়, এটা যদি আর হয়, আর বরাবর আমার ডাব্লিউ এর একটা উপাংশ কাজ করবে। আচ্ছা, এটা যদি থিটা হয়, আমার এই অ্যাঙ্গেলটাও হবে থিটা। সরি, এটা 30 নিউটন না, 30 ডিগ্রি হবে। তার মানে এটা যদি 30 ডিগ্রি হয়, এইটাও আমার 30 ডিগ্রি। তাহলে এই বরাবর আমার যে উপাংশ সেটা হবে হচ্ছে ডাব্লিউ কস 30 ডিগ্রি। আর এটা আরেকটা উপাংশ আমার কোন দিকে কাজ করবে? যদি এটা ভেক্টর হয়, একটা উপাংশ এই দিকে, তাহলে আরেকটা উপাংশ এই বরাবর কাজ করবে। সো এই দিকে আমার কাজ করবে হচ্ছে ডাব্লিউ সাইন 30 ডিগ্রি। এখন দেখো আমার নেট ফোর্সটা এই বরাবর, আমার নেট ফোর্সটা কি? এফ নেট সমান, যেহেতু নিচের দিকে পড়ছে, সো এটা ভ্যালু হবে 20 প্লাস ডাব্লিউ সাইন 30 মাইনাস হচ্ছে এফ। এফ মানে কি? এফ সমান হচ্ছে মিউ আর। আর এর ভ্যালু কি? মিউ ইন্টু আর হচ্ছে আমার এই যে ডাব্লিউ কস 30 সমান, তাহলে ডাব্লিউ কস 30 ডিগ্রি। তাহলে এই ভ্যালুটা এখানে বসায় দেই। এফ নেট সমান 20 প্লাস ডাব্লিউ সাইন 30 ডিগ্রি মাইনাস হচ্ছে মিউ ডাব্লিউ কস 30 ডিগ্রি। এখন এফ নেটকে আমরা কি বলতে পারবো? এম ইন্টু এ নেট, বা এ ডিরেক্ট বলা যায়। এম হচ্ছে আমার 10 কেজি, 10, এ হচ্ছে আমার 1 ইকুয়াল টু হচ্ছে 20 প্লাস ডাব্লিউ হচ্ছে আমার 10 ইন্টু 9.8, সো 98 কস 30 ডিগ্রি মাইনাস হচ্ছে মিউ ইন্টু 98, সরি এটা সাইন ছিল, এটা কস। তাহলে হিসাব যদি করি, মিউ এর ভ্যালু আসবে হচ্ছে 0.69। এটাই হচ্ছে আমার অ্যান্সার। মিউ যেহেতু আমার দুইটা ফোর্সের রেশিও, সো আমার কোনো ইউনিট থাকবে না এখানে। পরের স্লাইডে যাই। এখন আমরা পড়ব নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র কি বলে? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। যেমন আমরা যখন হাঁটাচলা করি, আমাদের পা মাটিতে একটা ফোর্স দেয় এফ, তো মাটিও আমাদেরকে একটা বিপরীতমুখী ফোর্স দেয় এফ আর বা রিস্টোরিং ফোর্স। তাহলে এটা যদি একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এফ ভেক্টর আর এফ আর ভেক্টরের মান সমান দিক বিপরীত। আমরা যদি শুধু মান নিয়ে কাজ করি, এফ ইকুয়ালস টু হচ্ছে এফ আর। তাহলে আজকের জন্য এতটুকুই। আজকে আমরা কি কি শিখলাম? প্রথমে শিখলাম নিউটনের প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্র। সেখান থেকে আমরা কিসের ধারণা পেলাম? জড়তার ধারণা পেলাম। এরপর আমরা শিখলাম নিউটনের দ্বিতীয় সূত্র, সেখানে আমরা নতুন একটা ফর্মুলা শিখলাম, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, এবং এটা ভেক্টর ফর্মেটও দেখলাম।
আর ফাইনালি শিখলাম হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র নিয়ে। সেটা ছিল হচ্ছে এফ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস অফ এফ রিস্টোরিং। এছাড়াও আমরা ঘর্ষণ বল নিয়ে জানলাম। ঘর্ষণ বল এফ ইকুয়ালস টু হচ্ছে মিউ আর, যেখানে আর হচ্ছে আমার নর্মাল ফোর্স অর্থাৎ উলম্ব প্রতিক্রিয়া বল। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারে অন্যান্য টপিক নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের জন্য এতটুকুই। সবাইকে আসসালামু আলাইকুম।